কি ভিডিও দেখে কি ভাবছেন? ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে? আসলে এরকমটাই মনে হয়। যখন কাশ্মীরে ভ্রমণে গেলাম, স্নোফল নিয়ে যখন একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে খেলা করছিলাম, তখন সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছি। ছোট্টবেলায় যেভাবে একজন আরেকজনের সাথে ধুলাবালি দিয়ে খেলা করতাম, ঠিক কাশ্মীর ভ্রমণে গিয়ে স্নোফল নিয়ে আমরা এভাবেই খেলাধুলা করেছি। কাশ্মীর এবং তাজমহল ভ্রমণ, সেই ছোট্টবেলা থেকে শখ। এই শখটা আল্লাহ তাআলা পূরণ করাতে হাজার হাজার শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। কাশ্মীরের সৌন্দর্য এবং তাজমহলের সৌন্দর্য কখনোই ভিডিও আকারে প্রকাশ করা সম্ভব নয়। তারপরেও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তাজমহল এবং কাশ্মীরের কিছুটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আমার ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেওয়া হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এই ভিডিওগুলো দেখলে আপনি কাশ্মীর এবং তাজমহল দুইটা একসাথে অল্প খরচে কিভাবে সফর করতে পারেন সেই বিষয় নিয়ে বুঝতে পারবেন, এবং কোথায় কতদিন থাকবেন, থাকা, খাওয়া, ভ্রমণ খরচ ইত্যাদি ইত্যাদি আমি পুরো ভিডিওগুলোতে আলোচনা করার চেষ্টা করব। এই সফরে আমার সাথে থাকবে আমার বন্ধু শরৎ, খুরশেদ এবং সুজিত। ভোর 6টা বাজে। গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ ধরে রওনা দিলাম ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। আজকে দুপুর 3টা বাজে ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ফ্লাইট টাইম দুপুর 3টায় এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে 5টা 25-এ, অর্থাৎ 2 ঘন্টা 25 মিনিট সময় লাগবে দিল্লিতে গিয়ে পৌঁছানোর জন্য। অনেকে ভাবতে পারে যেহেতু 3টা বাজে ফ্লাইট, তাহলে এত সকাল সকাল কেন রওনা দিলেন? দেখুন, আমি যেহেতু কুমিল্লা জেলা থেকে ঢাকা যেতেই সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, এবং রাস্তায় জ্যামজট থাকতে পারে, এবং এয়ারপোর্টে মিনিমাম যেহেতু এটা আন্তর্জাতিক ফ্লাইট 1.5 থেকে 2 ঘন্টা আগে ঢুকতে হবে। যখন ইন্ডিয়ার ভিসা হাতে পেলাম তখন থেকেই দিন গুনছি কখন কাশ্মীর এবং তাজমহল ঘুরতে যাব। সময় যেন পারই হচ্ছিল না। আমরা 4 বন্ধু একসাথে ভিসা পাবো কখনো কল্পনাও করিনি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যদি ভিসা না পেতাম তাহলে আজকে কাশ্মীর এবং তাজমহল ঘুরে দেখা হতো না। আমরা মেঘনা ব্রিজের কাছাকাছি নাইটমোন হোটেলে নাস্তা খাওয়ার জন্য বিরতি দিলাম। এখান থেকে আমাদের কাশ্মীর এবং তাজমহল সফরের খরচের খাতা খোলা হবে, অর্থাৎ এখান থেকে আমাদের খরচার হিসাব করা হবে, টোটাল কত টাকা আমাদের ভ্রমণে খরচ হলো। দীর্ঘ 1 ঘন্টা বসে থাকার পর আমরা প্লেনে ওঠার জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ যাবৎ ইমিগ্রেশন করতে সময় চলে গেছে। ইমিগ্রেশনের ভিতরে ভিডিও করা পসিবল না, দেখতে পাচ্ছেন আমি প্লেনের বাইরে ভিডিও করছি। প্লেনের ভিতরে কিন্তু ভিডিও করা যায়, প্লেনের বাহিরে ভিডিও করা যাচ্ছিল না, অর্থাৎ এয়ারপোর্টের ভিতরে আপনি ভিডিও করতে পারবেন না, এবং ইমিগ্রেশনের ভিতরেও ভিডিও করা নিষেধ, কিন্তু প্লেনের ভিতরে কেউ নিষেধ করার নেই। যাই হোক, আমরা এয়ার ইন্ডিয়াতে টিকিট কেটেছিলাম, টাইম মতোই বিমান চলে এসেছে। বাংলাদেশ ইমিগ্রেশনে একটা বড় ঝামেলায় পড়ে গেছিলাম। ঝামেলাটা কি সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে তথ্য দেব। আমাদের প্লেন কিন্তু ছেড়ে দিচ্ছে। ইমিগ্রেশনে যে ঝামেলাটা পড়েছিলাম সেটা আসলে না বললেই নয়, যারা ভ্রমণ করতে ইচ্ছুক তাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু দিল্লি এবং কাশ্মীর এই দুইটা এমনভাবে সাজিয়েছি, প্রথমত আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা দিল্লিতে 2 রাত্র থাকব। তো 2 রাত্র থাকলে এখানে 2 রাত্রের জন্য অবশ্যই আমাকে হোটেল বুকিং করতে হবে। আমি কিন্তু আমরা যে 4 বন্ধু একসাথে যাচ্ছি, আমরা কিন্তু অগ্রিম কোনো হোটেল বুকিং করিনি বা কোনো গাইডও ঠিক করিনি। আমরা ওইখানে দিল্লিতে যাওয়ার পর ওইখানে হোটেল দেখে বেছে নিব, এবং কাশ্মীরে গিয়েও আমরা হোটেল নিজে দেখে শুনে নিব, এরকম প্ল্যান করে রেখেছি। কিন্তু ইমিগ্রেশনে আসার পর বলছে আপনি যে ইন্ডিয়াতে যাবেন, দিল্লিতে থাকবেন, আপনার হোটেলের বুকিং দেখান। আমরা তো হোটেল বুকিং করিনি,
এখন ইমিগ্রেশনে আটকিয়ে দিল যে দেখুন আপনি হোটেল বুকিং যদি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না, সেক্ষেত্রে দিল্লি ইমিগ্রেশনে আপনাকে ঝামেলা করবে, আপনি এখনই হোটেল বুকিং করতে হবে। কি আর করা, বড় ঝামেলায় পড়ে গেলাম। তারপর একজন পরিচিত আমার ইন্ডিয়ার ইন্ডিয়ার মুর্শিদাবাদে আমার এক স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টের সাথে ইমার্জেন্সিতে কথা বললাম, সে আমাকে সাথে সাথেই 4 জনের জন্য 2টা হোটেল রুম বুকিং করে দিল। বুকিং করে দেওয়ার পর ওই বুকিং রিসিপ্ট যখন ইমিগ্রেশনে দিলাম তখনই আমাদেরকে ইমিগ্রেশন পাস হতে দিল। তাহলে আমি বলবো যারা ইন্ডিয়া ট্যুরে যেতে চাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে বাই এয়ারে যারা যাবেন, বাই এয়ারের ক্ষেত্রে চেষ্টা করবেন হোটেলের এক বুকিং রিসিপ্ট রাখার জন্য। আমি এই ভিডিওর মাধ্যমে আমার প্রিয় ছাত্র ইন্ডিয়ার মুর্শিদাবাদের জহিরুল ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো। জহিরুল ভাই, অনেক অনেক ধন্যবাদ যে আমাদের বিপদের সময় আমার 3 বন্ধু এবং আমি সহ 4 জনকে আপনি অনেক বড় উপকার করেছেন। আপনি যদি ইমার্জেন্সিতে আমাদেরকে হোটেল বুকিং করে না দিতেন তাহলে হয়তো বা ইমিগ্রেশনে আটকিয়ে দিত। যাই হোক, আমাদের 2 ঘন্টা 25 মিনিট সময় লাগবে দিল্লিতে গিয়ে পৌঁছাতে। আমার সিট কিন্তু জানালার পাশে। এখানে একটা ট্রিক্স খাটিয়েছি, সেটা আপনিও খাটাতে পারেন, সেক্ষেত্রে আপনিও জানালার পাশে সিট পেতে পারেন। আসলে ট্রিক্স বলবো না, জাস্ট এটা একটা কমন বিষয়। আপনি যখন বোর্ডিং পাস করবেন, অর্থাৎ আপনার মালামাল যখন বুকিংয়ে দিবেন, তখনই কিন্তু আপনার সিট নাম্বার দেওয়া হয়। তো যিনি সিট নাম্বার দেয় তাকে যদি একটু রিকোয়েস্ট করেন যে দেখুন আমাকে যদি জানালার পাশে সিটটা দেন তাহলে অনেক উপকার হবে, তখন এমনভাবে রিকোয়েস্ট করলে হয়তোবা আপনি জানালার পাশে সিট পেয়েও যেতে পারেন। প্রায় 1 ঘন্টা পরে আমাদের খাবার চলে আসলো। এয়ার ইন্ডিয়াতে খাবার দেয়, তো দেখতেই পাচ্ছেন খাবারে কি কি আছে। একটা পাউরুটি দেখা যাচ্ছে এবং এখানে চিকেন কারি এবং একটা কেক দেখা যাচ্ছে এবং 1 কাপ জুস এবং একটা পানির বোতল। যাই হোক, অনেক ক্ষুধার্ত, সেই দুপুর 12টার দিকে খাওয়া দাওয়া করেছি, এখন বাজে 4টা। প্রায় 2 ঘন্টা 20 মিনিট পর আমরা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম। দিল্লি ইমিগ্রেশন শেষে আমরা দিল্লি এয়ারপোর্টের বাইরে ট্যাক্সির জন্য অপেক্ষা করছি। আমরা হোটেল ম্যানেজারকে ফোন করেছি, হোটেলের ঠিকানা নিয়েছি সম্পূর্ণ। এখানে ভিডিওতে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এয়ারপোর্টের ভিতরে আসলে ভিডিও করার চেষ্টা করবেন না। যেমন আমরা ভিডিও করতে গিয়ে ঢাকা এয়ারপোর্টেও বাধাগ্রস্ত হয়েছি এবং দিল্লি এয়ারপোর্টেও বাধাগ্রস্ত হয়েছি। আমরা এয়ারপোর্ট থেকে কোনো ট্যাক্সি নিইনি, অর্থাৎ ট্যাক্সি পাইনি, যার কারণে নিতে পারিনি। একটা পুলিশের গাড়িতে উঠলাম। আসলে এক পুলিশ ভাই আমাদেরকে সিগন্যাল দিল যে আপনারা কোথায় যাবেন। তো আমরা বললাম যে দেখুন আমরা অমুক হোটেলে যাব। তখন ওই পুলিশ ভাই বলল যে দেখুন আমরা তো ওই দিকেই যাব, আপনি চাইলে আমাদের সাথে আসতে পারেন। তো যার জন্য আমরা ওই গাড়িতে আমরা 4 বন্ধু উঠে গেলাম, আমাদেরকে হোটেল পর্যন্ত এই পুলিশের গাড়ি করেই ছেড়ে দেবে। আজকে আমরা অনেক ক্লান্ত, এখন আমরা হোটেলে যাব। হোটেলে যাওয়ার পর আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর আগামীকাল সকালে ভোর 5টা বাজে আগ্রা তাজমহলের জন্য রওনা দিতে হবে। আর এই আগ্রা তাজমহলের জন্য রওনা দিতে হলে অবশ্যই আমাকে গাড়ি দেখতে হবে। আর অলরেডি আমি হোটেল ম্যানেজারের সাথে কথা বলে রেখেছি। হোটেল ম্যানেজার বলল যে হোটেল থেকেই আগ্রা তাজমহল যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে ভাড়াতে। এর পরবর্তী ভিডিওতে আমরা দিল্লি থেকে আগ্রা তাজমহল যেতে আমাদের গাড়ি ভাড়া কত টাকা খরচ হয়েছে, খাওয়া দাওয়া কত টাকা খরচ হয়েছে, কিভাবে কি প্ল্যান করেছি, সব বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।